আমি তো ভালোবাসি তোকে। পর্ব 10। লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নওশিন পারভিন। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে থেকে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথায় যাবে, তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেয়ের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই নপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিকে থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিমার দিকে তাকালো। আকস্মাৎ বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিয়া খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করলো কিছুক্ষণ। মালিয়া খান পুনরায় জিজ্ঞেস করলেন, আবির তোকে নপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশ যাওয়ার 6 মাস আগে তোর নপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম? মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আম্মু, মনে পড়েছে। ওই নপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নপুরগুলো আমি নিজের ইচ্ছেতে নিইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসলো সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিল? হালিমা খান একটু ভেবেচিন্তে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে যায়, ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না, তাই বলেছিল নপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নপুর নিয়ে নিয়েছিলাম। এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর তোকে দিইনি। 2 থেকে 1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দিইনি, এগুলো তোর লাগবে না। এজন্যই তোর আব্বুকে বলে রাখছিলাম, তুই চাইলে তোকে যেন নপুর বানিয়ে দেয়। তখন তো আবির ছিল না, এজন্যই আজকে তোর পায়ের নপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম। মেঘ ভাবনাই পড়ে গেল, ছোটবেলায় আবির ভাই নপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গিয়েছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা। তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতেই নপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বললে উঠলেন, ওসব বাদ দে, শপিং ব্যাগে কি রে মেঘ? মেঘ কাকিমার কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠায় ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজেগুজে খেতে নামবে ভাবলো। চুল ছাড়াই সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে, মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেলও দিয়েছে, কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না, ওষ্ঠদয়ে হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে, সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন ও বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল, ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের, মেঘের দিক থেকে চোখ নামালো। তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমার কথা বলেছিলেন, তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি যেতে। আবিরের স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? তানভীর, 6টায়। আবির, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। 3 কর্তাই যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলেই এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কিছু বলল না। অবশ্যই কথা বলারও কিছু নেই, মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে, এক পলক তাকালো। আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন, হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি হাসলো। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চেনে?
তানভীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন, তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছি, আমায় বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেয়। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয়। তখনই এমপি বলেছিল, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আসো। তখন ভাইয়া বাহিরে ছিলেন, আজ ওনার জন্মদিন, তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমেদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময় চুপচাপ থাকেন, যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের এসব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি, রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিতে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরও এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমেদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাজভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতিতে করে। মেইন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকেই চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয় আমরা নিজেরাই যখন ভাবি তখন একতরফা ভাবি, মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলে পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি বুঝে উঠে নিজে যা ভাবে সেটা আমায় জানাই। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দিই, এটা এভাবে না করে ওভাবে কর, এতটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত, কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এজন্য তানভীর আমায় শেয়ার করে। আর একটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব কিছু বুঝে নেই ঠিক মতো, তারপর দেখব ব্যবসায় মনোযোগ দিতে পারি কি না। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। এক সময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলেই সব কিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ার প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলেই সফল হয়ে যায়। তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। এতগুলো কথা বলে এবার আবির থামলো। মেয়ে ঘাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদমই ঠিকঠাক। আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তাভাবনা কত দূর, আগে থেকে ভেবেচিন্তে মাঠে নেমেছে। তুমি খামোকা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আলী আহমেদ খান আর কথা খুঁজে পেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখা আবির মান অন্তত রাখিস, আমার মান না রাখিস আবিরের মান অন্তত রাখিস। তানভীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিতা টানা চোখ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সংযত করলো, হালকা করে কাশি দিল। মেঘ এখনও বিভোরে তাকিয়ে আছে।
আবির এবার দাঁতে দাঁতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে। মেঘ নড়ে চড়ে বসলো। আবির ততক্ষণে বেসিনে চলে গিয়েছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবলো? যতই মন শক্ত করি আহাম্মকের মতো আবির ভাইকে দিকেই তাকিয়ে থাকবো, না ভাবি, যতই ভাবি না তাকিয়ে থাকবো ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকছে। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গিয়েছে, তাই কাকিমা আর বড় আম্মু ঘুমাচ্ছেন। হালিমা খানও শুয়েছিলেন। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশে চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ উপর নিচ মাথা নাড়ালো শুধু। হালিমা খান, আর তো কয়েকটা দিন, এরপরই তো রেজাল্ট দিয়ে দেবে, তারপরই তো ভর্তি পরীক্ষা, যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেঘের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের উড়ুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকালে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রাগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গিয়েছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দেবো তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উড়ুতে শুয়ে মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাদ করে ওঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো। আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে। ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে গলায় হাত রাখলো একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে। এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছুই না। আবির সহসা বলে উঠল, মামনি একটু কফি করে দেবা প্লিজ? হালিমা খানের সহজ উত্তর, তুই বস একটু, এক্ষুনি নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ ধরপড় করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়া ঘুরছে, মনের ভিতরটা টলমল করছে। টালমাটাল অবস্থা, হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা নাড়ল। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো। মেঘ নড়ে চড়ে উঠল। কাঁপা কাঁপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতায় ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়িতে সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না। চিবুক গলায় নেমিয়েছে। নিজের মনের উথাল পাতাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায় হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাউনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকালে কোচিনে যাবি। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি। 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি। তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিনের কথা বলে দিব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বললেন, মামনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে আর বিকালে কোচিনে যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবে। এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে উপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভিতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছেন। বন্যা তো 10টার ব্যাচে যাবে, মেঘ একা একা বিকালে পড়তে যাবে। ওখানে তো কাউকেই চেনে না। ভাবতেই আহত হলো মনটা। ঠায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ।
হালিমা খান মেঘকে এক কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়াই মনোযোগ দিলেন। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে, তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে। খয়েরি রঙের শার্ট, কোনি পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন সুজুতা, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইলিশ করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতে আঙুলের বাইকের চাবি। ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে। বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েই রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে ভাবনায় যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানভীর সারাদিনেও বাসায় ফিরতে পারেনি। সেই যে সকালে বের হয়েছিল, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত। বিকালে বাহিরে খেয়েছে, তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণত সদস্য সকলকেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে। পরিচয় করিয়ে দিয়েছে হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মতবিনিময় শুরু করলেন দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবি তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। আবির তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানোর সহ আরও অনেক কিছু ছবি তোলা হয়েছে। সেখান থেকেই 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠানের শেষে তানভীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফট দিবা নাকি রিক্সা করে বাড়ি যাব? আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আছে। কেন ভাইয়া? আবির রাজভারী কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিনে যাই। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাথে টারটাও। কোচিনের লোকের সাথে কথা বলেছি, মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। তানভীরের চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিকমতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এজন্যই টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি। তানভীর আর কিছু বলল না, চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যায়। যে যার মতো রুমে চলে গেল। রাত তখন 10:30। তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। দুবার দেওয়ার পর রিসিভ হলো। বন্যা। আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? তানভীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া? তানভীরের কিছুটা রাগ হলো। আকস্মাৎ বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়ার কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে? ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না। শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাইয়া? তানভীর, হ্যাঁ। বন্যা, কোনো দরকার ভাইয়া? তানভীর, শুনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকালে কোচিং করবে, এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফিজ। এতটুকু বলেই কল কেটে দিল তানভীর। বন্যা খাটের উপর টাস্কি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার বাজতেই কল রিসিভ করলো মেঘ। বন্যা, এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নেই তোর। সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না। কি অঘটন ঘটাচ্ছিস তুই? আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটাইছে। ও কি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের 14টা বাজিয়ে দিয়েছে। আমার খাওয়া, গোসল, ঘুম সবকিছুর নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই। কি করব বল? বন্যা এবার রাগে বলল, রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা। কি জন্য কল দিয়েছি তা বলতেই পারলো না। মেঘের এইসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটুও ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মোডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘোরেই পড়ে আছে। মেঘও আর কল ব্যাক দিল না। মেঘ ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টার আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ। টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গ্রাউন পরা মেয়ে। দেখি মনে হচ্ছে শরীরে বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ে রক্ত চচ্চর করে মাথায় উঠছে। এই মেয়েকে আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে?
কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিত একটা আইডি চোখে পড়ল। আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট, ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর ঘামছে মেঘের। শোয়া থেকে উঠে বসলো। কমেন্টটাতে এংরি রিয়াক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগেই আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশন বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছেন আবির ভাই, तेरी नज़र ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। সাথে রাতের শহরের বাইকে বসে একটা ছবি শেয়ার করলেন। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গিয়েছে। ভাবতেই নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কেমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো। কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে। কিন্তু ওই মেয়েকে কি এক্সপেক্ট করে ফেললো। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধুই আমার ক্রাশ তো ক্ষণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসে কোলাবে না আবির ভাইকে কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে, मैंने जब देखा था तुझको रात भी वो याद है मुझको, तारे गिनते गिनते सो गया, दिल मेरा धड़का था कसके, कुछ कहा था तूने हंस के, मैं उसी पर तेरा हो गया। কিছুক্ষণ থেমে আবার বলল, तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो पहली मुलाकात में। এই পর্যন্তই ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 10। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।